শিশু নির্যাতন, শিশু দর্শন করলে ভালো। এদের নিয়ে তো আমরা কাজ করি না বেশি, যেটা আইন আছে তাহলে আমরা বিয়ে, তালাক, দেনমোহর, অভিভাবকত্ব এগুলো সব বলে ফেললাম না। এখন আসছে যে উত্তরাধিকার, উত্তরাধিকার বা ওটা হতে পারে ওয়ারিশের উত্তরাধিকার। আর দেনমোহরের বিষয়টাও আছে। দেনমোহর যদি আমি মারা গেলাম, আমার দেনমোহরটা মাফ হয়ে গেল না। আমার দেনমোহর কিন্তু আমার যারা আছে মানে দেনমোহরের টাকাটা কিন্তু তখন আমার সম্পত্তি আমার ছেলে মেয়ে পাবে না, আমার ছেলে মেয়ের মধ্যে কিন্তু দেনমোহরের টাকাটা ভাগ হবে। আচ্ছা, স্ত্রীর ভরণ পোষণের বিষয়টা হচ্ছে যে মানে ওই যে তার সামাজিক অবস্থান কিরকম সেটার উপর নির্ধারণ করে। সাধারণত এগুলো নিয়ে বিরোধ হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়, যখন দেয় না তখন পশু ভাষা, যখন তারা সুখী শান্তিতে থাকে, একসঙ্গে থাকে, তখন ওই কয় টাকা দিলে ওটা নিয়ে অতটা মানে আইনগত করে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু যখন মানে ওইটা নিয়ে হয় চলে যায় তখন এটা নিয়ে প্রশ্ন আসে। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে স্ত্রী স্বামীর সঙ্গে থাকলো না, অন্য জায়গায় থাকলো, কিন্তু ওটার কোনো কারণ নেই, ঝগড়া করে চলে গেল, হ্যাঁ, ডিভোর্স হলে বছরের পর বছর বাবা মার কাছে থাকে, হ্যাঁ, যেটাকে আইনের ভাষা বলতে কি কোনো প্রয়োজনীয় কারণ ছিল না বা উইদাউট রিজনেবল গ্রাউন্ড, মানে ইংরেজি যেটাকে বলে কোনো কারণ নেই, প্রাসঙ্গিক কোনো কারণ নেই, সেক্ষেত্রে কিন্তু স্ত্রী পরবর্তী দাবি করতে পারবে। হ্যাঁ, আর ইজতকারীতে যে 90 দিনের কথা বললাম, সেই 90 দিন সে ভরণ পোষণ পাবে, 90 দিনে ভরণ পোষণ পাবে। এখন ওইটা যদি আদালতে না যায় তাহলে দুই পক্ষ বসে ঠিক করবে যে মাসে কত টাকা দেবে, সে টাকাটা ওই 3 মাস তিনি কিস্তি করতে পারে বা একসঙ্গে 3 মাস টাকা দিতে পারবে। ওই 90 দিন বা ইজতকালীন সময় দিতে পারবে। আরেকটা বিষয়, ইজতকালীন সময়ে যদি এই জন্য এটাকে ইজতকালীন বলা হয়। আর ইজতকালীন সময় যদি ওই 1 মাস 2 মাসের মধ্যে এরকম দেখা যাচ্ছে মেয়েটা গর্ভবতী, তাহলে কিন্তু সে তালাকটা কার্যকর হবে। বুঝে গেছে? ইজতকালীন 90 দিন যে অপেক্ষা করছি, এর মধ্যে দেখা গেল যে মেয়েটা গর্ভবতী, মানে একটা যে 1 মাস বা 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে তো বোঝা যাবে জিনিসটা তো একই, দুই দিকে ঘুরাইতে দিচ্ছে না, জিনিসটা একই, এই জন্য দুটো একসাথে এখন পাস করে দিলি দেখি কেমনে বাচ্চা হবে তারপরে যে তালাক কার্যকর হবে, কারণ ওই সময়টার পুরা দায়িত্বটা কিন্তু স্বামীর উপরে পড়ে, সন্তানের উপরে পড়ে, সেজন্য তখন তালাকটা কার্যকর হবে। নিকাহ হলে নিকাহ করলে আর ওটা তো তালাক দেবে না, একই সাথে নিচে থাকলে তো তালাক হবে না, একই সাথে নিচে থেকে তালাকের নোটিশ দেওয়া যাবে। ঠিক আছে? আর আরেকটা কি আচ্ছা, এই ইজতকালীন সময়ে এই বিষয়টা হলো আরেকটা বিষয় মনে করবো, সেটা হচ্ছে যে ওই যে 90 দিন পার হয়ে গেল, এটা 90 দিনে 90 বা 6 মাসের মধ্যে আর কোনো বিয়ে করলো না, কিন্তু মনে হলো যে আগে করতে হবে, এখন আরো বিয়ে করতে চাই, তাহলে কি করতে হবে? কিভাবে বিয়ে করতে হবে? হ্যাঁ, এই হিলা বিয়েটা কিন্তু নাই, কোথাও যদি দেখেন যে হিলা বিয়ে করা আছে একদম ধরে পিছনে বাড়াই দেবে। হ্যাঁ, একটা সময় মানে ফটো দিয়েই এটা করা হচ্ছিল যে ওই মৌলানা সাহেব বা ওই এলাকার যারা মাতব্বর আছে বা যারা নেতৃস্থানীয় ওই ক্ষমতাবান লোকেরা, তাদের জন্য এটা করা হতো, কিন্তু একদম আইনগতভাবেই এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে কোনো হিলা বিভাগের দরকার নেই। তাহলে কি করবে?
আচ্ছা দিনের বেড দরকার নেই, কিন্তু ওই আগে বই ভালো ছিল, তাকে এখন আপনার কেমন সমস্যা করবো? আবার নতুন করে আবার ঠিক আছে, ঢিলা বিয়ে লাগবে না, শুধু বিয়ে একটা লাগবে। হ্যাঁ তখন সে আর বলবে সে কিন্তু করোনারি, করোনারি বলতে মানে ওই যে ওই পুরুষও কিন্তু করবে, তখন মানে ওই আগের মতো বিয়ে মানে বিয়ে যা যা শর্ত পূরণ সমস্ত শর্ত পূরণ করে আবারও কাবিন করে বিয়ে করতে হবে, কিন্তু ঢিলা বিয়ে দরকার তখন অনেক সময় মানে কিন্তু পরে আবারও হচ্ছে, আর সেই জন্য হচ্ছে ওই কাবিনটা তখন অতটা মানে আগেটা যদি পরিশোধিত হয় পরেরটা বলে তখন দুইজনের মধ্যে আলাদা আলোচনা থেকে একটা বড় দিয়ে কাবিন করবে কি করবে তখন কাবিন, কারণ একসাথে সেটা গেছে আর যদি না হয় তাহলে সেটাই আবার কাবিন রাখতে পারে। আর হচ্ছে যদি ওই তালাক দিয়ে দিলেন তারপরে আপনাকে ওই এই ইদ্যুৎকালীন ভরণ পোষণ দেয় না, বেতনের টাকাও দেয় না, সেটা আদায় করার জন্য কি করবেন? প্রথমত হচ্ছে যে পারিবারিকভাবে সামাজিকভাবে হোক আমরা যেটা করবো যে মানে আলোচনার মাধ্যমে আদায় করা যায় কিনা সেটা আগে দেখবো, মানে কোর্টের বাইরে, হ্যাঁ সালিসের মাধ্যমে এবং তারপরে যদি না হয় তখন আমরা মামলা করবো। মামলাটা কোথায় করতে হয়? নাম্বার তো ঠিক আছে, এই কোর্টের একটা নাম আছে, নাম্বার আছে নোটারি কোনো আদালত না, পারিবারিক আদালত, পারিবারিক আদালত প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে একটা করে পারিবারিক আদালত আছে। হ্যাঁ মানে আপনারা মানে আমি জানাই রাখলাম, আপনাকে বুঝতে হবে না, যখন উকিল সাহেবের কাছে যাবেন উনি আপনাদেরকে পারিবারিক আদালতে নিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে এটা আমরা মামলাটা করবো এই পারিবারিক আদালত, মানে মোটামুটি পরিবারকে ঘিরে যা যা ঘটনা সবগুলো মামলা করতে হবে পারিবারিক আদালত, শুধুমাত্র মারধর ছাড়া, মারধর হয়ে গেলে ওটা পরিবারিক বিষয়, ওটা আবার হয়ে যাবে কি অপরাধ, মানে বিবাহ বিচ্ছেদ দেহমোহর ভরণ পোষণ তারপরে কি অভিভাবকত্ব এবং মানে উত্তরাধিকার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি কোনো সমস্যা হয় এটা আমরা কোথায় মামলা করবো? পারিবারিক, ঠিক আছে? এই হলো মানে মুসলিম পারিবারিক আইনের এই বিষয়টা। হ্যাঁ তারপরে যদি খ্রিস্টান পারিবারিক আইনের কথা বলি, খ্রিস্টান পারিবারিক আইন সে একইভাবে বিবাহ বিচ্ছেদ তারপরে সন্তানের অভিভাবকত্ব এবং উত্তরাধিকার এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? আর বিবাহ শেষ করি যে খ্রিস্টান বিয়েতেও কিন্তু কি হয় একই রকম ভাবে কিছু উপাদান থাকে, সে একই যে বয়স থাকতে হবে, সম্মতি থাকতে হবে এবং খ্রিস্টান বিয়েতে কি করতে হয়? নোটিশ দিতে হয়, হ্যাঁ চার্চের মাধ্যমে নোটিশ বা বান প্রকাশের করতে হয়, যে যাতে জানতে হয় যে বিয়ে হচ্ছে কিনা বা বাবুদের কোনো আপত্তি আছে কিনা। তারপরে হচ্ছে ওই যে সম্মতি করলাম, তারপরে আমাদের মানে বিবাহের জন্য বিবাহের একটা ম্যারেজ সার্টিফিকেট দেওয়া হয়। এখন এখানেও একটা ব্যাপার আছে, মানে শুধুমাত্র পালক কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দিতে পারে না, রেভারেন্ড না, যিনি দেশে ম্যারেজ সার্টিফিকেটে সিগনেচার করে ওনার তো বাংলায় বলি উনিও কিন্তু কাজী, মানে কাজী বা আমাদের যারা বিয়ের সার্টিফিকেট দেয় সবাইকে বলা হয় ম্যারেজ রেজিস্টার, ম্যারেজ রেজিস্টার, এবং সেই ম্যারেজ রেজিস্টারের সার্টিফিকেটটা আমাদের সরকার থেকে দেয়, ঠিক আছে? তার মানে কি হচ্ছে যে মানে পালকবাবু প্রার্থনা করতে পারেন, পালকবাবু সমস্ত কিছু করতে পারেন, কিন্তু সার্টিফিকেট দেওয়ার অধিকার কিন্তু উনি যদি ম্যারেজ রেজিস্টার না হন ওনার কিন্তু দেওয়ার অধিকার নাই। হ্যাঁ একই ব্যাপার। আচ্ছা দেখবেন এটা ফার্স্ট পেজ, এখানে দেখবেন যে খ্রিস্টান বিয়ের মধ্যে কিন্তু একটা বিষয় আছে, ওটা উল্লেখ করতে হয়, এটা আছে যে মানে বিবাহিত মানে বিবাহ চলাকালীন সময়ে কি স্বামী বা স্ত্রীর বর্তমান আছে কিনা, কুমারী বা বিধবা এই সমস্ত ওই যে কাবিননামাতে আছে। আর এখানে